আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত প্রমোদারঞ্জন রায় রচিত বনের খবর এই গদ্যটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গদ্যের বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিওটি দেখার পর বনের খবর গদ্যের বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এ প্রসঙ্গে বলে রাখি, বনের খবর এই গদ্যটির হাতে কলমে অংশের প্রশ্নোত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নেবে। শুরু করছি আজকের মূল ভিডিও। বনের খবর এই গদ্যটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গদ্যের বিষয়বস্তু বিশ্লেষণ। বনের খবর গদ্যটি লিখেছেন প্রমোদারঞ্জন রায়। তো আমরা মূল গদ্যে যাওয়ার আগে লেখক প্রমোদারঞ্জন রায় সম্পর্কে সংক্ষেপে কিছু কথা জেনে নেব। তোমাদের পাঠ্য বইতেই হাতে কলমে অংশের একদম শুরুতে দেখবে লেখক পরিচিতি সম্পর্কে লিখে দেওয়া হয়েছে। প্রমোদারঞ্জন রায়ের সময়কাল ছিল 1874 থেকে 1949। তিনি জন্মগ্রহণ করেন 1874 খ্রিস্টাব্দের 19শে জুন ময়মনসিংহের মসুয়ায়। তার পিতার নাম ছিল কালীনাথ রায়। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঠ অসম্পূর্ণ রেখেই ভারতীয় জরিপ বিভাগের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে অফিসার পদে চাকরি পান। জরিপ বিভাগ হলো সেই বিভাগ যেখানে ভূসম্পত্তির অবস্থান, আয়তন প্রভৃতি নির্ণয় করা হয়। তো তিনি সরকারি জমি জরিপ বিভাগে অফিসারের চাকরি পান। কর্মজীবনের অধিকাংশ সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ভারত, বার্মা, শ্যামদেশের ঘন জঙ্গলে লেখক ঘুরেছেন। বনের খবর বইতে তার চাকরি জীবনের অভিজ্ঞতার কথা রয়েছে। তিনি স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের পিতা, অর্থাৎ প্রমোদারঞ্জন রায় লীলা মজুমদারের পিতা। তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইতেই লীলা মজুমদারের লেখা আলো নাটকটি রয়েছে। ওই আলো নাটকের রচয়িতা লীলা মজুমদারের বাবা হলেন প্রমোদারঞ্জন রায়। এছাড়া তার আরও একটা পরিচয় রয়েছে। প্রমোদারঞ্জন রায় হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোট ভাই। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, যার লেখা তোমরা ক্লাস 2-এ পড়েছ মেঘের মুলুক, সেই মেঘের মুলুক গদ্যটির রচয়িতা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাই হলেন প্রমোদারঞ্জন রায়। তো এমনই একজন গুণী মানুষ প্রমোদারঞ্জন রায়ের লেখা বনের খবর গদ্যটি আজকে আমাদের পাঠ্য। মূল পাঠ্যাংশটি পাঠের আগে বনের খবর এই পাঠ্যাংশটি সম্পর্কে কিছু কথা আগে তোমাদেরকে বলে রাখি। বনের খবর একটি স্মৃতিকথামূলক গদ্য। এই গদ্যে লেখক তার চাকরি জীবনের স্মৃতিচারণা করেছেন। তোমাদের বনের খবর নামক পাঠ্যাংশটি সংক্ষিপ্ত অংশ, এটি সম্পূর্ণ গদ্য নয়। তোমাদের এই পাঠ্যের অংশটুকু নেওয়া হয়েছে প্রমোদারঞ্জন রায় রচিত বনের খবর নামক বই থেকে। ওই বইটির শিরোনামটিই তোমাদের পাঠ্যাংশের নামকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে পাঠ্যাংশের নাম বনের খবর কেন, বা কি রয়েছে আলোচ্য পাঠ্যাংশের মধ্যে। আসলে বনের খবর পাঠ্যাংশটিতে রয়েছে লেখক প্রমোদারঞ্জন রায়ের চাকরি জীবনের বিচিত্র অভিজ্ঞতা। লেখকের কর্মস্থল লুসাই পাহাড়ের উদ্দেশ্যে লেখক সহ প্রায় 60 জন লোক যাত্রা করেছিলেন। লেখক ও তার সঙ্গীদের নানা বন্য জন্তু ও দুর্গম বন্য পরিবেশের সম্মুখীন হতে হয়েছে। রয়েছে নানা বাধা বিপদকে অতিক্রম করার পন্থা। আলোচ্য গদ্যে যেহেতু সর্বোপরি বন ও বনের বসবাসকারী জন্তুদের নানা আচরণের খবর আমরা পাব, সে কারণেই পাঠ্যাংশের নামকরণ বনের খবর রাখা হয়েছে। এবারে চলো গদ্যটি পাঠের মাধ্যমে আমরাও লেখকের সাথে হারিয়ে যাই বিচিত্র অভিযানে। তবে গদ্যটি শুরুর আগে কিছু কথা তোমরা জেনে রেখো। একসময় পশু শিকার যেমন মানুষের শখ ছিল, তেমনি নগরায়নের প্রয়োজনে কিংবা প্রত্যন্ত অঞ্চলে রেল, সড়ক প্রভৃতি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রাণ বাঁচাতে মানুষকে পশু পাখি শিকার করতে হয়েছে।
পাঠ্যের লেখক জরিপের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে জীবিকার প্রয়োজনে বিভিন্ন সময় তাকে স্বীকার করতে হয়েছে। 1972 সালে ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন তৈরি হয়, তখন থেকে যে কোনো রকমের পশু শিকার আইনত নিষিদ্ধ। কিন্তু আলোচ্য বনের খবর এই গদ্যটিতে কাহিনীর প্রয়োজনে এবং লেখক তার বাস্তব অভিজ্ঞতা যেহেতু তুলে ধরেছেন, সেই অভিজ্ঞতা তুলে ধরার প্রয়োজনে পশু শিকারের কিছু ঘটনা এখানে লিপিবদ্ধ করেছেন। আলোচ্য গদ্যের কথক লেখক নিজে। লেখক লিখছেন, লুসাই পাহাড়ের যে জায়গায় আমার কাজ ছিল সে বড় ভয়ঙ্কর জায়গা। 650-700 বর্গমাইল জায়গা, তার মধ্যে একটা গ্রাম নেই, পথ নেই, সঙ্গে প্রায় 60 জন লোক, জিনিসপত্র, খোরাক ইত্যাদিও ঢের। সেসব বইবার জন্য 2টো হাতিও আছে। অর্থাৎ পাঠ্যাংশের শুরুতেই লেখক বলছেন লুসাই পাহাড়ের যে জায়গাটিতে তার কাজ ছিল সেই জায়গাটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর একটা জায়গা। কেন ভয়ঙ্কর? কারণ লুসাই পাহাড়ের সেই অংশটিতে প্রায় 650-700 বর্গমাইল জায়গা জুড়ে কোনো গ্রাম ছিল না বা জনবসতি ছিল না, এমনকি কোনো পথও ছিল না। লেখক ও তার সঙ্গীদের জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে করতে এগোতে হতো। তাছাড়া লেখকদের সাথে ছিল প্রায় 60 জন লোক, ছিল খাবার, জিনিসপত্র ঢের ছিল, অর্থাৎ প্রচুর পরিমাণে ছিল, তাই সেগুলো বইবার জন্য 2টো হাতিও ছিল। এ প্রসঙ্গে সংক্ষিপ্তভাবে লুসাই পাহাড় সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে রাখি। লুসাই পাহাড় ভারতের মিজোরাম ও ত্রিপুরা পর্বতমালায় অবস্থিত। পাহাড়টি পাটকাই পর্বত শ্রেণীর অন্তর্গত। এই লুসাই পাহাড়ের সর্বোচ্চ বিন্দু হল 2157 মিটার। লুসাই পাহাড়ের বেশিরভাগ ঘন বাঁশের জঙ্গলে ঢাকা, এছাড়াও রডোডেনড্রন, ওক, পাইন ও ঘাসে আচ্ছাদিত। তারপরে লেখক লিখছেন, 10-12 জন লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে, তবে আর সবাই এগোতে পারে। অত করেও, অত মেহনতের পরেও একদিনে 4-5 মাইলের বেশি অগ্রসর হওয়া যায় না। সন্ধ্যার অন্ধকারে যখন তাঁবু পড়ে তখন কারো হাত পা যেন চলতে চায় না, তার উপর আবার পাহারা দিতে হয়। দেখো, 10-12 জন লুসাই, এই অংশে লুসাই বলতে কিন্তু লুসাই পাহাড় নয়, এটা আসলে লুসাই পাহাড়ে বসবাসকারী জনজাতি, এদেরকেও লুসাই বলা হয়। তো 10-12 জন লুসাই বন কেটে পথ করতে করতে আগে আগে এগিয়ে চলে, তারপর এই লেখক ও তার সঙ্গীরা সামনের দিকে এগোতে পারে। এত করেও, এত মেহনত বা এত পরিশ্রমের পরেও তারা একদিনে 4-5 মাইলের বেশি এগোতে পারে না। এবং সন্ধ্যার সময় যখন তাঁবু পড়ে বা টেন্ট খাটিয়ে তারা বিশ্রাম নেন, তখন যেন ক্লান্তিতে আর কারো হাত পা চলতে চায় না, তার উপর আবার পাহারা দিতে হয়। যেহেতু তাদের জঙ্গলে কাজ চলছে, বন্য জন্তুর আক্রমণ ঘটতে পারে, তাই কিছু মানুষ ঘুমান আর কিছু মানুষ জেগে পাহারা দেন। অর্থাৎ সারাদিনের ক্লান্তির পরেও কিছু মানুষকে আবার রাতে পাহারা দিতে হয়। সে ঘোর বনে মানুষের নামগন্ধ নেই, শুধু জানোয়ারের কিলিবিলি। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। অর্থাৎ লেখক একটু মজা করেই এখানে বলেছেন যে সেই ঘোর জঙ্গলে মানুষের কোনো নামগন্ধ নেই, অর্থাৎ তারা ছাড়া, তাদের টিম ছাড়া আর কোনো মানুষ সেই জঙ্গলে নেই। সেখানে শুধু জানোয়ারের কিলিবিলি। কিলিবিলি বলতে এখানে অজস্র জানোয়ার একসাথে রয়েছে বা অজস্র জন্তু রয়েছে সেই জঙ্গলে, সেটা বোঝাতেই কিলিবিলি শব্দটি লেখক ব্যবহার করেছেন। অর্থাৎ সেই জঙ্গলে রয়েছে শুধু অজস্র জন্তু। সন্ধ্যার পর পা ফেলতে গেলে মনে হয় এই বুঝি বাঘই মারালাম। অর্থাৎ সন্ধ্যার পরে কোথাও চলতে গেলে লেখকের ভয় হয়, এই বুঝি তিনি বাঘকে পাড়া দিলেন বা বাঘের গায়ে পাড়া দিলেন। তারপরে লেখক লিখছেন, বেলা 9টা-10টার আগে আর সূর্য দেখা যায় না। অর্থাৎ সেখানকার জঙ্গল এতটাই ঘন,
যে সাত সকালেই সেখানে সূর্যের আলো সরাসরি প্রবেশ করতে পারে না। তাই সকাল 9টা-10টা না হলে জঙ্গলের মধ্যে আলো দেখা যায় না। এক এক জায়গায় এমনই ঘন বন যে আকাশ দেখবার জো নেই, অর্থাৎ এক এক জায়গায় জঙ্গল এতটাই ঘন সেখান থেকে আকাশ দেখা যায় না, ঠিক মনে হয় যেন সন্ধ্যা হয়ে এসেছে। অর্থাৎ দিনের বেলাতেও সেই ঘন জঙ্গলের দু এক জায়গায় মনে হয় যেন সন্ধ্যা লেগে রয়েছে, এমন অন্ধকার। আমি সকলের আগে আগে চলি, সঙ্গে একজন বুড়ো লুসাই থাকে, সে বড় শিকারী। অর্থাৎ লেখক সবার আগে আগে চলেন এবং লেখকের সঙ্গে থাকেন একজন বয়স্ক লুসাই জনজাতির মানুষ, তিনিও একজন বড় শিকারী। তার পিছনে দুজন খালাসি, তাদের মধ্যে শ্যামলালের হাতে আমার দূরবীন, বন্দুক আর টোটার থলে, অন্যজনের হাতে আমার খাবার আর জল, তিনজনের হাতেই একখানি দা। তাহলে এই ছবিটি মনে মনে এঁকে নাও যে লেখক সবার আগে হাঁটছেন, তার সাথে চলছেন একজন বুড়ো লুসাই যিনিও একজন বড় শিকারী, এবং সেই লুসাইয়ের পিছনে আছে দুজন খালাসি। খালাসি শব্দের অর্থ হলো ভারী জিনিসপত্র যারা স্থানান্তর করেন, অর্থাৎ ভারী জিনিসপত্র বওয়ার কাজ যারা করেন। এই দুজন খালাসির মধ্যে শ্যামলালের হাতে ছিল লেখকের দূরবীন, বন্দুক আর টোটার থলে। টোটা হলো বন্দুকের কার্তুজ, সেই কার্তুজের থলে, এবং অন্যজনের হাতে ছিল লেখকের খাবার আর জল। আর এই তিনজনের হাতেই ছিল একখানি দা। দা শব্দের অর্থ হলো কাঁটার অস্ত্র বিশেষ বা কাঁটারি। এরপর লেখক লিখছেন, আমরা চারজনে গাছে দাগ কেটে অন্য সকলের আধ মাইল বা কিছু বেশি আগে আগে যাই, আর সেই দাগ দেখে লুসাই কুলিরা বন কেটে পথ তৈরি করে, হাতি আর বাকি লোকেদের নিয়ে আসে। রোজই এমনি করে চলতে হয়। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। লোকজনদের খুব মজা, বন কাটতে হচ্ছে না। অর্থাৎ লেখক, বুড়ো লুসাই ও দুজন খালাসি, মোট এই চারজন রোজ সকলের থেকে আধ মাইল বা তার থেকে কিছুটা আগে গিয়ে গাছে গাছে দাগ কেটে দেয়, এবং পিছনে আসা কুলিরা সেই দাগ দেখে বন কেটে পথ তৈরি করতে করতে এগোয় এবং অন্য সঙ্গীদের সামনের দিকে নিয়ে যায়। এভাবেই রোজ তারা চলে। একদিন 15-20 ফুট চওড়া একটা বুনো হাতিদের রাস্তা পাওয়া গেল। এখানে হাতিদের রাস্তা বলতে হাতিরা যখন যায় তারা দল বেঁধে যায়, তো হাতিদের কাছে তো আর দা কাটারি এগুলো কিছু থাকে না। হাতিরা যখন চলে তখন গাছ ভেঙে চড়ে নিয়ে রাস্তা বানাতে বানাতে চলে। এই কারণেই লেখক বলছেন যে একদিন 15-20 ফুট চওড়া, ফুট বলতে এখানে দূরত্বের একক বোঝানো হচ্ছে, 15-20 ফুট চওড়া হাতিদের যাওয়ার রাস্তা পাওয়া গেল। তো এই রাস্তা দেখে তাদের দলের লোকজন, অর্থাৎ লেখকদের দলের লোকজন খুব খুশি হয়ে গেলেন, কারণ এখন আর তাদের বন কেটে রাস্তা তৈরি করতে হবে না। হাতিরা যেহেতু এই রাস্তা দিয়ে গেছে, রাস্তা তৈরি করেই তারা গেছে গাছ ভাঙতে ভাঙতে, তাই এই হাতিদের পথেই যাওয়া যাবে। এ কারণেই তারা হাতিদের রাস্তা পাওয়া গেলে খুব খুশি হয়ে যেত। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হাতির রাস্তা পাওয়া গেলে লোকজনের কেন খুব মজা হলো। এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখবে, লুসাই পাহাড়ের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে গেলে গাছ কেটে পথ তৈরি করে যেতে হতো, যা ছিল অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। তাই অনায়াসে হাতির রাস্তা পাওয়া গেলে পথ না কাটার জন্য লোকজনের খুব মজা হলো। চলতে চলতে এক জায়গায় দেখলাম পথের উপর প্রকাণ্ড গাছ পড়ে রয়েছে। দাঁড়িয়ে ভাবতে লাগলাম আমাদের হাতি দুটো এ গাছ ডিঙোবে কি করে। ভাবতে ভাবতে গাছটার উপর চড়তে আরম্ভ করলাম, আর অমনি আমার পায়ের নিচেই যেন একটা কি হুড়মুড় করে উঠল। জিজ্ঞেস করলাম, ক্যা হ্যায় রে? শ্যামলাল বললে, হুল্লুমান হোগা হুজুর। অর্থাৎ লেখকরা চলতে চলতে একদিন দেখলেন যে পথের উপর প্রকাণ্ড একটা গাছ পড়ে রয়েছে। লেখক ভাবলেন যে তাদের সাথে যে হাতি দুটো রয়েছে সেই হাতি দুটো এই পথের গাছ ডিঙিয়ে কি করে যাবে। ভাবতে ভাবতে লেখক গাছের উপর
চড়তে আরম্ভ করলেন। হঠাৎ লেখকের পায়ের নিচেই যেন কি একটা হুড়মুড় করে উঠল। লেখক হিন্দিতে জিজ্ঞাসা করলেন যে ক্যা হে রে, অর্থাৎ কি রে। তখন শ্যামলাল বললেন যে হুল্লুমান হোগা হুজুর, অর্থাৎ হনুমান হতে পারে হুজুর। হুল্লুমান এখানে শ্যামলাল তার নিজস্ব উপভাষায় বলেছে, হুল্লুমান শব্দের অর্থ হলো হনুমান। তো শ্যামলাল বলেছে যে হুজুর এটা হনুমান হতে পারে। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে কামানের গোলার মতো বেরিয়ে এলো এক গন্ডার। এক নজর আমাদের দিকে দেখেই ঘোত বলে দৌড় দিল। আমি পিছনের দিকে হাত বাড়িয়ে রয়েছি, শ্যামলাল বন্দুক দেবে, কিন্তু কোথায় শ্যামলাল? সে ততক্ষণে প্রাণ বাঁচাবার সোজা পথ খুঁজছে। গাছ থেকে লাফিয়ে পড়ে শ্যামলালের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে টোটা ভরে গন্ডার মারতে ছুটলাম, কিন্তু ততক্ষণে গন্ডার কোথায় যে গা ঢাকা দিয়েছে আর তাকে খুঁজে পেলাম না। অর্থাৎ কিসের আওয়াজ শোনা গেল এটা নিয়ে শ্যামলাল এবং লেখকের মধ্যে যখন কথা চলছে তখন হঠাৎ একটা গন্ডার বেরিয়ে আসে। গন্ডার দেখে লেখক পেছনের দিকে হাত বাড়ায় যাতে শ্যামলাল তার হাতে বন্দুক দিয়ে দেয় এবং লেখক খুব সহজে গন্ডার মারতে পারে। কিন্তু লেখক পেছনের দিকে হাত বাড়িয়েছেন ঠিকই, সেখানে শ্যামলাল তার হাতে বন্দুক দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই। শ্যামলাল গন্ডারের ভয়ে পালানোর পথ খুঁজছে। তখন লেখক গাছ থেকে তাড়াতাড়ি করে নেমে এসে শ্যামলালের থেকে বন্দুক এবং টোটা কেড়ে নিয়ে বন্দুকে টোটা ভরে গন্ডার মারতে ছোটেন, কিন্তু গিয়ে আর গন্ডারকে খুঁজে পান না। গন্ডার ততক্ষণে পালিয়ে গেছে। পরদিন খুব ভোরে উঠে চলতে আরম্ভ করেছি, অর্থাৎ লেখকরা তার পরের দিন খুব ভোরবেলায় উঠে চলতে আরম্ভ করেছেন। আজকের পথ নালায় নালায়। নালায় নালায় পথ কেন? নালা হলো জল নিকাশের খাত। আমরা জানি যে তারা বন জঙ্গল কেটে রাস্তা তৈরি করতে করতে সামনের দিকে এগোন, কিন্তু জঙ্গলের মধ্য দিয়ে যদি জল যাওয়ার পথ থাকে সেখান থেকেও তো যাওয়া যায় নিশ্চয়ই। তো সেই জল যাওয়ার পথ বা নালা দিয়ে লেখকরা চলেছেন। লেখকের সঙ্গে বুড়ো লুসাই আর শ্যামলাল। ভোরবেলা নানা রকম শিকার পাওয়া যায়, সেই জন্য বন্দুক ভরে নিয়েই চলেছি। অর্থাৎ লেখক জানেন যে এই ভোরবেলায় নানা রকমের শিকার পাওয়া যাবে, তাই তিনি বন্দুকে টোটা ভরে নিয়েই চলেছেন। শিকার সামনে পড়ছে কিন্তু মারতে পারছি না। লেখকের সামনে নানান ধরনের শিকার আসছে কিন্তু তিনি মারতে পারছেন না। একে ঘোর বন, তাই কুয়াশা। অর্থাৎ লেখক কেন শিকার করতে পারছেন না? একে ঘন বন, তার উপর রয়েছে কুয়াশা, এ কারণে তিনি ঠিক করে বন্দুক তাক করে শিকার করতে পারছেন না। শিকার দেখতে না দেখতে জঙ্গলে মিলিয়ে যায়, অর্থাৎ শিকার বা বন্য জন্তুরা খুব তাড়াতাড়ি জঙ্গলে মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা পাঞ্জা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বন্য জন্তু যেমন হাতি, গন্ডার, বাঘ, হরিণ সকলেরই তাজা বা সতেজ পাঞ্জা বা থাবার ছাপ দেখতে পাচ্ছেন লেখক। পাখিরও অভাব নেই, অর্থাৎ অনেক পাখিও দেখতে পাচ্ছেন। গোটা 2 ফেজেন্ট মেরেছি। ফেজেন্ট হলো এক প্রকার পাখি, অত্যন্ত সুন্দর, আকারে খানিকটা ময়ূরের মতন। তো গোটা 2 এই ফেজেন্ট পাখি লেখক মেরেছেন। আশা করি এটি তিনি খাওয়ার জন্যই শিকার করেছেন। হাতির পথ ধরে নালাটাকে কখনো এপার কখনো ওপার করতে করতে পাকোয়া নদীর দিকে চলেছি। আজ রাত্রে সেখানে ক্যাম্প করব। অর্থাৎ হাতিদের যাওয়ার রাস্তা ধরে নালার মধ্য দিয়ে কখনো এপাশে কখনো ওপাশে তারা চলছেন পাকোয়া নদীর দিকে। আজ রাত্রে সেই পাকোয়া নদীর কাছেই তারা ক্যাম্প করবেন বা রাতে বিশ্রাম নেওয়ার টেন্ট সেখানে খাটাবেন। একটা শুকনো নালা সামনে পড়েছে, আমরা তার মধ্যে নামলাম। লুসাই বুড়ো আমার আগে আর শ্যামলাল পিছনে। দেখো, নালা শব্দের অর্থ হলো জল নিকাশের খাত বা রাস্তা, কিন্তু এখানে বলা হচ্ছে যে শুকনো নালা, অর্থাৎ যে নালায় জল নেই। তো সেই শুকনো নালা সামনে এসে পড়েছে। লেখক এবং লুসাই বুড়ো সেই নালার মধ্যে নামলেন, শ্যামলাল পিছনে রয়েছে। শ্যামলাল তখনও নালার ভিতর নামেনি। আমরা নালা পার হয়ে উপরে উঠতে যাব, এমন সময় আমাদের সামনেই ভারী একটা জল কাদা তোলপাড়ের শব্দ হলো। নিশ্চয়ই বুঝতে পারলাম হাতি, গন্ডার বা বুনো মোষ হবে। কাদায় লুকিয়ে আয়েশ করছিল, আমাদের সাড়া পেয়ে ব্যস্ত হয়ে উঠেছে।
আমরাও তার চেয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে দুই লাফে নালার যে পার থেকে নেমেছিলাম সেখানে উঠে ফিরে চেয়ে দেখলাম ব্যাপারখানা কি। ব্যাপার গুরুতর। বিশাল দেহ এক গন্ডার যমদূতের দাদামশাইয়ের মতো দাঁড়িয়ে ফোঁস করছে, লাল দুটো চোখ মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো। আমার পকেটে তিনটি মাত্র গুলিওয়ালা টোটা, মাঝে ফুট 15 চওড়া নালা, ওপারে গন্ডার। শ্যামলাল পালিয়েছে। অর্থাৎ লেখক, বুড়ো লুসাই এবং শ্যামলাল একটা শুকনো নালা পার হওয়ার সময় হঠাৎ জল কাদা তোলপাড়ের শব্দ শুনতে পান। তারা দেখেন যে একটা গন্ডার শুয়েছিল কাদার মধ্যে। তাদের আওয়াজ পেয়ে সে উঠেছে। গন্ডারকে দেখে মনে হচ্ছে যে সে রেগে রয়েছে, কারণ তার লাল চোখ দুটো মিটমিট করছে, কান দুটো পিছন দিকে হেলানো রয়েছে। ইতিমধ্যেই শ্যামলাল ভয়ে পালিয়ে গেছে। লেখকের কাছে রয়েছে মাত্র 3টি গুলিওয়ালা টোটা। লুসাইটি ক্রমাগত বলছে, মারো সাহেব। তার মুখে দাঁখানা, পা তুলে দিয়েছে গাছের গোড়ায়। বেগতিক দেখলেই বাঁদরের মতো চড়ে যাবে। আমি কি করব? সেই ছেলেবেলায় গাছে চড়তাম, এখন সে বিদ্যে একেবারেই ভুলে গেছি। তার উপর পায়ে বুট। কাজেই ধীরে ধীরে বন্দুকের গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। গন্ডার যদি নালা পার হয়ে এপারে আসতে চায় তবেই গুলি চালাবো, নইলে চালাবো না। অর্থাৎ দেখো, বুড়ো লুসাই ক্রমাগত মুখে লেখককে উৎসাহ দিচ্ছে যে মারো সাহেব, মারো, ওকে গুলি মারো। কিন্তু বুড়ো লুসাই কাজে কি করছে? সে হাতের দাখানা মুখে নিয়ে নিয়েছে এবং গাছের গোড়ায় পা দিয়ে রেখেছে। বেগতিক, অর্থাৎ কোনো অঘটন ঘটতে পারে এরকম কোনো সম্ভাবনা দেখলেই বুড়ো লুসাই তাড়াতাড়ি করে গাছে চড়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাবে। কিন্তু লেখক সেই ছোটবেলায় গাছে চড়েছিলেন, এখন আর তার সে বিদ্যে নেই। অর্থাৎ এখন আর তিনি গাছে চড়তে পারেন না, এমনকি তার পায়ে বুট রয়েছে। অর্থাৎ গাছে উঠতে পারার কোনো সম্ভাবনাই লেখকের নেই। এ কারণে লেখক ধীরে সুস্থে 3টি মাত্র গুলি যেহেতু তার কাছে রয়েছে, তাই বন্দুকে তিনি গুলি ভরলেন এবং লেখক সিদ্ধান্ত নিলেন যে গন্ডার যদি কাঁদা পেরিয়ে এদিকে আসতে চায় তবেই তিনি গুলি করবেন, তার আগে তিনি গুলি করবেন না। কারণ গন্ডারের চামড়া হয় অত্যন্ত মোটা, আমরা জানি। তো মাত্র 3টে গুলি দিয়ে গন্ডারকে ধারাশায়ী করা যাবে না, এ কথা লেখক জানেন। এ কারণে লেখক সিদ্ধান্ত নিলেন যে গন্ডার এদিকে আসলেই একমাত্র তিনি গুলি করবেন, নতুবা তিনি গুলি করবেন না। লুসাই খালি বলছে মারো মারো, কিন্তু 3টি মাত্র গুলি সম্বল নিয়ে গন্ডার মারতে গিয়ে শেষে কি প্রাণটা হারাবো? অর্থাৎ লেখককে লুসাই বারবার গুলি মারতে উৎসাহ দিলেও লেখক গুলি চালাননি, কারণ লেখক জানেন যে মাত্র 3টি গুলি ছুড়ে গন্ডারকে ধারাশায়ী করা যাবে না, উল্টে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, এমনকি লেখকের প্রাণটাও যেতে পারে। এই কারণে লেখক গুলি চালাননি। যাই হোক, আমাকেও গুলি চালাতে হলো না, লুসাই বুড়োকেও গাছে চড়তে হলো না। গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে দৌড়ে পাহাড়ে উঠে গেল। তার সামনে যত বাঁশ পড়ল সমস্ত প্যাকাটির মতো পট পট করে ভেঙে গেল। অর্থাৎ লেখককেও আর গুলি চালাতে হলো না, বুড়ো লুসাইকেও আর গাছে চড়তে হলো না, কারণ গন্ডারটা মিনিট খানেক পাথরের মতো দাঁড়িয়ে থেকে একটা হুঙ্কার দিয়ে জোরে চিৎকার করে দৌড়ে পাহাড়ে উঠে গেল। এবং গন্ডারের রাস্তায় যে সমস্ত বাঁশ গাছগুলো পড়লো সেগুলো প্যাকাটি অর্থাৎ পাটকাঠির মতো পট পট করে ভেঙে গেল। তখন আমরাও আস্তে আস্তে চলতে লাগলাম। আধ মাইলও যাইনি, আবার সামনে ভীষণ হুড়োমুড়ি, তারপর মড়মড় করে বাঁশ ভাঙার শব্দ, তারপর উফ কি ভীষণ গর্জন, সারা বন থরথর করে কেঁপে উঠল। এবার একটু বেকায়দা। বেকায়দা শব্দের অর্থ হলো অসুবিধা। লুসাই বুড়ো আশেপাশে গাছ নেই, কিসে চড়বে? অর্থাৎ লুসাই বুড়ো কোনো ভয়ের সম্ভাবনা হলেই সে গাছে চড়ে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু লেখক বলছে যে একটু অসুবিধা হয়ে গেল, যে আশেপাশে কোনো গাছ নেই, লুসাই বুড়ো কিসে চড়বে?
শ্যামলাল হতভাগা ইতিমধ্যে এসে জুটেছে। টোটার থলে থেকে ৮-১০টা গুলি ভরা টোটা নিয়ে ইতিপূর্বেই পকেটে পুরেছি। আমরা দেখলাম যে গন্ডারের যখন আক্রমণের সম্ভাবনা দেখা দিয়েছিল তখন শ্যামলাল প্রাণ ভয়ে পালিয়েছিল, কিন্তু ইতিমধ্যেই শ্যামলাল এসে পৌঁছেছে লেখকদের কাছে এবং লেখক জানেন যে এই শ্যামলালের কোনো ভরসা নেই, আবার কোনো বিপদ আসলেই সে পালিয়ে যেতে পারে। তাই শ্যামলালের কাছ থেকে তাড়াতাড়ি করে লেখক ৮-১০টা গুলি ভরা টোটা নিয়ে নিজের পকেটে রাখলেন। পথ ছেড়ে দিয়ে একটা ঝোপের মধ্যে বন্দুক হাতে দাঁড়ালাম। দাঁতওয়ালা হাতি, হয় পাগল তা না হয় অন্য কোনো জানোয়ার দেখেছে। লুসাই বলল, বোধহয় সেই গন্ডারটা ওর সামনে পড়েছে। অর্থাৎ গন্ডারের বিপদ থেকে মুক্ত হয়ে আধ মাইল সামনে এগিয়ে লেখকরা যখন একটা আওয়াজ শুনতে পেয়ে ঝোপের মধ্যে লুকালেন, তারপরে তারা দেখতে পেলেন যে একটা বড় দাঁতওয়ালা হাতি। হয় সে পাগল হাতি, আর না হয় সে অন্য কোনো জানোয়ার দেখে ভয় পেয়েছে বা রেগে গেছে। তো তখন লুসাই বলল যে বোধহয় সেই গন্ডারটা ওর সামনে পড়েছে, যে গন্ডারটা লেখকদের সামনে পড়েছিল। হাতিটা কিন্তু আমাদের দিকে এলো না, ৩-৪টে ডাক দিয়ে ধীরে ধীরে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো। আমরাও চলতে লাগলাম। অর্থাৎ হাতিটা আর লেখকদের দিকে এলো না, ৩-৪টে ডাক দিয়ে সে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো। এখানে দেখো বারবার বাঁশ ভাঙার প্রসঙ্গ আসছে। আমি গল্পের শুরুতেই বলেছি যে লুসাই পাহাড়টি ঘন বাঁশের জঙ্গলে ঢাকা, অর্থাৎ বেশিরভাগই বাঁশ গাছ। তো এই কারণেই বুনো হাতিটা ৩-৪টে ডাক দিয়ে বাঁশ ভাঙতে ভাঙতে পাহাড়ে উঠলো। লেখকরাও চলতে শুরু করলেন। আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছলাম। নদীটা ৭০-৮০ হাত চওড়া হবে, তাতে ১ কোমর জল। নদীর ধারে হাতির পায়ের তাজা দাগ, একটার পিছনে একটা, তার পিছনে একটা, এমনি করে ১ পাল হাতি গেছে। পায়ের দাগ দেখে আমি বললাম ৫-৭টা হাতি হবে। অর্থাৎ লেখকরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছালেন বা তীরে পৌঁছালেন। এখানে পাকুয়া নদীর বর্ণনা দেওয়া রয়েছে। তোমাদের প্রশ্ন আসতে পারে যে পাকুয়া নদী কেমন, তোমরা লিখবে নদীটা ৭০-৮০ হাত চওড়া, তাতে ১ কোমর জল। এই নদীর ধারেই লেখক হাতির পায়ের তাজা ছাপ দেখেছিলেন এবং লেখক অনুমান করেছিলেন যে অন্তত ৫-৭টা হাতি হবে। লুসাই বুড়ো ভালো করে দেখে বলল, ৪০-৪৫টার কম নয়, ঠিক দাগে দাগে পা ফেলে গেছে বলে বোঝা যাচ্ছে না। অর্থাৎ লেখকের মনে হয়েছিল যে ৫-৭টা হাতি গেছে, কিন্তু লুসাই বুড়ো নিজের অভিজ্ঞতা থেকে বলল যে এখানে অন্তত ৪০-৪৫টা হাতি গিয়েছে। ঠিক দাগে দাগে তারা পা ফেলে গিয়েছে, এ কারণে বেশি হাতির পায়ের ছাপ পড়েনি, তাই বোঝা যাচ্ছে না। সারাদিন জলে জলে চলে আমার কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। আমি পাহাড়ে হেলান দিয়ে বসে জুতো মোজা খুলতে আরম্ভ করলাম। লুসাইকে বললাম, ওপারে গিয়ে তাঁবুর জায়গা দেখো। লুসাই ওপারে চলে গেল। শ্যামলালও বন্দুক তার সঙ্গে নিয়ে চলে গেল। আমি বসে বসে হু করে পিছনের লোকেদের মতো ডাকতে বললাম। খাবারওয়ালা খালাসি তাদের সঙ্গে আমার বেজায় খিদে পেয়েছে। অর্থাৎ সারাদিন জলে চলে চলে লেখকের কাপড় চোপড় ভিজে গিয়েছিল এবং দিনের শেষে লেখক অত্যন্ত ক্লান্ত। তিনি পাহাড়ে হেলান দিয়ে নিজের জুতো মোজা খুলতে লাগলেন এবং লুসাইকে আদেশ দিলেন যে ওপারে গিয়ে তাঁবু ফেলার জায়গা দেখতে। লুসাই ওপারে চলে গেল এবং শ্যামলালও বন্দুক নিজের সঙ্গে নিয়ে চলে গেল। লেখক বসে বসে হু বলে চিৎকার করে লোকেদের ডাকতে বললেন। খাবারওয়ালা এবং খালাসি সকলের মতো লেখকেরও বেজায় খিদে পেয়েছে, অর্থাৎ খুবই খিদে পেয়েছে। বার দুই হু করে চেঁচিয়েছি, অমনি আমার মাথার উপরের একটা পাহাড় থেকে একটা হাতি হু বলে ডেকে উঠল, আর আমার ওখান থেকে ৫০-৬০ হাত দূরে আরও অনেক হাতি গুড় গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। অর্থাৎ দেখো, লেখক হু চিৎকার করে পিছনের লোকদের খাবারের জন্য ডাকছিলেন।
তখনই লেখকের মুখের হু চিৎকার শুনে একটা হাতি ভেবেছিল বুঝি তাদেরই দলের কোনো হাতি চেঁচাচ্ছে, তাই একটা হাতি হু করে ডেকে উঠল, এবং একটা হাতি যেই ডেকে উঠল সেই লেখক যেখানে অবস্থান করছেন সেখান থেকে 50-60 হাত দূরে আরও অনেক হাতি গুড় গুড় শব্দ করে তার জবাব দিতে লাগলো। আমি আবার চেঁচালাম, হাতিগুলো আবার ঠিক তেমনই করলো। অর্থাৎ এই বিষয়টা লেখকের বেশ ভালো লাগলো। লেখক আবার হু করে চেঁচিয়ে উঠলেন এবং হাতিগুলো ঠিক সেভাবেই জবাব দিতে লাগলো। আবার চেঁচালাম, আবার তাই হলো। অর্থাৎ লেখক আবার তাই করলেন, হাতিগুলো আবার ঠিক সেভাবে জবাব দিল। একটা হাতি পাহাড়ের উপর হু করে আর বাকিগুলো নালার কিনারা থেকে গুড় গুড় শব্দ করে আর নাকে ফোঁস আওয়াজ করে। অর্থাৎ লেখকের হু আওয়াজ শুনে একটা হাতি পাহাড়ের ওপর থেকে হু করে এবং পাহাড়ের ওপরের হাতিটির হু আওয়াজ শুনে নালার কিনারায় থাকা হাতিগুলি গুড় গুড় শব্দ করে আর নাকে ফোঁস করে তার জবাব দেয়। দেখো, বিচিত্র সব বন্য জন্তুদের সাথে সময় কাটানোর অভিজ্ঞতা লেখক আলোচ্য গদ্যে অসাধারণভাবে বর্ণনা করেছেন, যেগুলো পড়ে আমরা বাড়িতে বসেও যেন রোমাঞ্চিত হয়ে উঠছি। এমন সময় আমার মাথার উপর থেকে মড়মড় করে বাঁশ ভাঙবার আওয়াজ হতে লাগলো, আর নদীর ওপার থেকে শ্যামলাল আর লুসাই বুড়ো ব্যস্ত হয়ে আমাকে ডাকতে লাগলো, চলে এসো, 3-4টে হাতি আমার চিৎকার শুনে দেখতে আসছে। এ কিরকম জানোয়ারের ডাক! আমার মাথা থেকে বোধহয় 100 থেকে 125 গজ উঁচু পর্যন্ত নেমে এসেছে। অর্থাৎ লেখক এতক্ষণ খেলার ছলে হু চিৎকার করে হাতিদের সাথে বাক্য বিনিময় করলেও এখন যেন তিনি খানিকটা বিপদে পড়ে গেছেন, কারণ লেখকের হু আওয়াজ শুনে হাতিরা দেখতে আসছে যে এটা কি অদ্ভুত জানোয়ারের ডাক। লেখকের মাথা থেকে প্রায় 100 থেকে 125 গজ উঁচু পর্যন্ত পাহাড়ে যে হাতিটা ছিল সেই হাতিটা নিচের দিকে নেমে এসেছে। কি কারণে নেমে এসেছে? লেখকের হু আওয়াজ শুনে হাতিটা যেন কৌতূহলী হয়ে দেখতে আসছে যে এটা আবার কোন জানোয়ারের ডাক। আমি তাড়াতাড়ি নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিয়ে নদীর ধারে গিয়ে দাঁড়ালাম। শ্যামলাল আর লুসাই বুড়ো খুব হল্লা জুড়ে দিল। তাই শুনে হাতিগুলো আবার পাহাড়ের উপরে উঠে গেল। তারপর অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়ে রইলাম, হাতি আর দেখতে পেলাম না, তবে ক্রমাগতই আওয়াজ শুনতে পাচ্ছিলাম আর নদীর জল ঘোলাটে হয়ে উঠছিল। অর্থাৎ লেখক তাড়াতাড়ি করে নদীর ওপারে গিয়ে শ্যামলালের হাত থেকে বন্দুক নিলেন, কারণ শ্যামলাল তো যখন তখন পালিয়ে যেতে পারে, এবং নদীর ধারে লেখক দাঁড়ালেন। শ্যামলাল আর লুসাই চেঁচামেচি শুরু করে দিল। তাদের আওয়াজ শুনে হাতিগুলো ভয়ে আবার পাহাড়ের উপর উঠে গেল। তারপর লেখক অনেকক্ষণ নদীর ধারে দাঁড়িয়েছিলেন, কিন্তু হাতি দেখা যায়নি। হাতির আওয়াজ তিনি শুনেছিলেন এবং নদীর জল মাঝে মাঝে ঘোলাটে হয়ে উঠছিল। 4টে 4:30-এর সময় অন্য লোকজন এসে পৌঁছলো। নদীর তীরে বন কেটে তাঁবু খাটানো হলো। খুব বড় বড় ধুনি আর পাহারার বন্দোবস্ত করা হলো। অর্থাৎ 4টে 4:30-এর সময় অন্য লোকজন আসার পরে নদীর ওপারে তাঁবু খাটানো হয়েছিল এবং বড় বড় ধুনি শব্দের অর্থ হলো অগ্নিকুণ্ড, সেই অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল এবং পাহারার বন্দোবস্ত করা হয়েছিল। হাতি বা অন্য বন্য জন্তুরা আক্রমণ করতে পারে, এ কারণে পাহারার বন্দোবস্ত করা হয়েছিল এবং অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছিল। আগেই বলেছি আমাদের সঙ্গে 2টো হাতি ছিল, অর্থাৎ লেখকদের মালপত্র বওয়ার জন্য 2টো হাতি তারা সঙ্গে এনেছিলেন। মাহুতরা রোজ তাদের চড়ে খাবার জন্য বনে ছেড়ে দেয়, সেদিন কিন্তু তাঁবুর কাছে বেঁধে রাখলো। মাহুত শব্দের অর্থ হলো হস্তি চালক, যারা হাতি চালায় তাদের বলা হয় মাহুত। তো সেই মাহুতরা রোজ এই হাতিগুলোকে বনের মধ্যে ছেড়ে দিত চড়ে খাবার জন্য, কিন্তু সেদিন আর হাতি দুটোকে ছেড়ে দেওয়া হলো না, তাঁবুর কাছে বেঁধে রাখা হয়েছিল। কারণ কি?
এর কারণ হিসেবে লেখক তারপরেই লিখেছেন, ছেড়ে দিলে বুনো হাতিতে এ দুটোকে ভুলিয়ে নিয়ে যাবে, নয়তো মেরে ফেলবে। অর্থাৎ অন্য বুনো হাতিরা এসে এই দুটোকে মেরে ফেলতে পারে বা এদের ভুলিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে যেতে পারে। লুসাইরা শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। মশাল শব্দের অর্থ হলো ছোট দণ্ডের মাথায় তেল মাখানো ন্যাকড়া বেঁধে তৈরি বাতি বিশেষ। তো সেই মশাল তৈরি করে, শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় বেঁধে রাখলো। কারা বেঁধে রেখেছিল? লুসাইরা। রাত্রে হাতি এলে ওই মশাল জেলে তার লম্বা বাঁশের বাঁট ঘুরিয়ে হাতি তাড়াবে। অর্থাৎ এই মশাল দিয়েই রাতে হাতি এলে বা বুনো হাতিরা এলে তাদের তাড়ানো হবে। এ কারণেই লুসাইরা মশাল জেলে রেখেছিল। এমনি করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। অর্থাৎ এই লুসাই জনজাতির মানুষরা এভাবেই চাষের ক্ষেত থেকে হাতি তাড়ায়। সে রাত্রে আর হাতির জ্বালায় ঘুম হয়নি। অর্থাৎ সেই রাত্রে আর লেখকদের হাতির জ্বালাতনের কারণে ঘুম হয়নি। অন্ধকার হতেই হাতিগুলো আমাদের কাছে এলো, আর বোধ হয় ধুনির আলোতে আমাদের হাতি দুটোকে দেখতে পেয়ে তাদের ভারী খটকা লাগলো। খটকা শব্দের অর্থ হলো সন্দেহ। ও দুটো আবার ওখানে কি করছে? অর্থাৎ লেখকরা যে অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল সেই আগুনের আলোতে লেখকদের সঙ্গে আনা দুটো হাতিকে দেখতে পেয়ে বনের হাতিগুলোর মনে সন্দেহ জেগেছিল যে এই দুটো হাতি আবার এখানে কি করছে। 5-7টা হাতি মিলে এপারে আসবার জন্য একবার নদীতে নামে, আর নদীর মাঝামাঝি আসতে না আসতেই আমাদের হাতি দুটো ছটফট করে আর চিৎকার করতে আরম্ভ করে। অর্থাৎ লেখকদের সঙ্গে থাকা মালপত্র বহনকারী দুটো হাতিকে দেখতে পেয়ে জঙ্গল থেকে 5-7টা হাতি নদী পেরিয়ে আসতে থাকে, এবং নদীর মাঝামাঝি যেই তারা আসে তখনই লেখকদের হাতি দুটো ছটফট করতে থাকে এবং চিৎকার করতে আরম্ভ করে। অমনি আমাদের লোকেরাও প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করতে করতে ছুটে আসে, আর হাতিগুলো দৌড়ে আবার ওপারের বনে ঢোকে। অর্থাৎ জঙ্গলি হাতিগুলো যেই নদীর মাঝামাঝি আসে ঠিক তখনই আগের বানিয়ে রাখা মশাল প্রাণপণে ঘুরিয়ে লেখকের সঙ্গীরা বিকট চিৎকার করতে থাকে এবং ছুটে আসে। তখনই হাতিগুলো ভয় পেয়ে দৌড়ে ওপারের বনের মধ্যে ঢুকে যায়। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে কিভাবে রাতে বুনো হাতি তাড়ানো হলো। এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখবে যে লুসাইরা বুনো হাতি তাড়ানোর জন্য শুকনো বাঁশের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচা বাঁশের আগায় আগে থেকেই বেঁধে রেখেছিল। রাতে বুনো হাতিরা নদী পেরিয়ে লেখকদের তাঁবুর কাছাকাছি আসতে গেলে লুসাইরা প্রাণপণে মশাল ঘুরিয়ে বিকট চিৎকার করে বুনো হাতি তাড়িয়েছিল। সারাটা রাত এভাবেই কাটলো। অর্থাৎ সারা রাত ধরে এভাবেই হাতিরা বারবার লেখকদের তাঁবুর কাছে আসতে চাইছিল, এবং লুসাইরা ঠিক একইভাবে মশাল ঘুরিয়ে চিৎকার করে হাতিদের তাড়াচ্ছিল। ভোরবেলা কতকগুলো হাতি পূবের পাহাড়ে আর কতকগুলো পশ্চিমের পাহাড়ে উঠে গেল। অর্থাৎ সারা রাত এভাবে জ্বালাতন করে ভোরবেলার দিকে কতগুলো হাতি পূর্ব দিকের পাহাড়ে উঠে গেল এবং কতগুলো হাতি পশ্চিম দিকের পাহাড়ে উঠে গেল। তো এটাই ছিল বনের খবর গদ্যটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে গদ্যের বিষয়বস্তু বিশ্লেষণ। সকালবেলায় খবরের কাগজ পড়ে আমরা যেমন নানান বিচিত্র ঘটনার কথা, দেশ বিদেশের নানা খবরের কথা জানতে পারি, এই বনের খবর গদ্যটি পড়েও আমরা যেন বন্য জন্তুদের এবং বনের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হই। অর্থাৎ লেখক যেন আলোচ্য গদ্যটির মাধ্যমে বনের নানা খবরাখবর নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন, যা পাঠক হিসেবে আমাদের কাছে সত্যিই রোমাঞ্চকর ব্যাপার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।